আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি এহসান তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা দরে, ভোগান্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু, রেল যাত্রীদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব সেতুতে ল্যাম্পপোস্ট থাকলেও জ্বলে না বাতি, ঘটছে দুর্ঘটনা সহ নানা ধরনের অপরাধ। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ। অসুস্থ মানুষকে কাছে থেকে সেবা করার একটা সুযোগ পাওয়া যায়। একজন ডাক্তারের এগেইনস্টে 3 জন নার্সের দরকার, সেই হিসাবে আমরা নিয়োগ পাচ্ছি না। এবারে বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় তিনি রাজধানীর ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়। এর আগে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা জানান আল্লামা শফির অবস্থা সংকটাপন্ন। প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফি দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দর্শক, এই মুহূর্তে হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবির, এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি খবর আছে? ছয়টা 20 মিনিট এবং এখনও যেহেতু চিকিৎসকরা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাননি, সেহেতু একদম সুনির্দিষ্ট টাইমটি যে 6টা কত মিনিটে উনি ইন্তেকাল করেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে 6টা 20 থেকে 6:30 ঠিক এর মধ্যেই আল্লামা শফি আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। আর আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল চট্টগ্রামের হাটহাজারী এলাকার ওখানে তিনি মহাপরিচালক ছিলেন মাদ্রাসার, সেই মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে উনি যখন অসুস্থতা বোধ করে তারপরে কিন্তু রাতে তাকে চট্টগ্রামের একটি মেডিকেলে ভর্তি করানো হয় আল্লামা শফিকে, এবং সেই মেডিকেলের রাতে তার অবস্থার উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। তারপরে আজকে দুপুর পর্যন্ত কিন্তু তাকে ওখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গতকাল রাত থেকে আল্লামা শফিকে আজকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলের কিন্তু ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউতে রাখা হয়েছে এবং সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ার পরে আজকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর এই আসগর আলী হাসপাতালে নিয়ে আসা হয় এবং বিকেলে এখানে আনার পরেই কিন্তু 6টা 20 এবং 6:30 ঠিক আনুমানিক 6:30টার দিকে উনি ইন্তেকাল করেন। এবং তার ইন্তেকালের খবর পেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালের যে প্রাঙ্গণ রয়েছে এবং সামনে যদি আরেকটু আপনাকে দেখাই যে এই আল্লামা শফির যারা ছাত্ররা রয়েছেন এবং অন্যান্য ভক্তরা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে হাজির হয়েছেন এই ইন্তেকালের খবরটি পেয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের সব বয়সের ছাত্ররা এবং তার ভক্তরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এদের তারপরে এর ভেতরে প্রবেশ করেছেন ওই মাদ্রাসার সিনিয়র কিছু শিক্ষকরা এবং হেফাজত ইসলামের সিনিয়র নেতারাও কিন্তু তারা এই হাসপাতালে ভেতরে প্রবেশ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার জন্য তাদেরকে একটি বেস্টনের মধ্যে আটকে রাখা হয়েছে, কারণ এই বেস্টনিটি না দিলে আসলে ওনার এত ভক্ত এবং ছাত্র রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করলে হয়তো একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, পরিবেশের একটি বিঘ্ন ঘটতে পারে। সে কারণে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই হাসপাতালের চারপাশ জুড়ে কিন্তু পুলিশ দায়িত্ব পালন করেছে এবং এই আসগর আলী হাসপাতালের চারপাশে যে কয়টি সড়ক রয়েছে সব সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ধরনের যান চলাচল করছে না। শুধু এমনকি গণমাধ্যমের যানবাহনও কিন্তু এই এলাকার চারপাশ দিয়ে এখন চলাচল করা যাচ্ছে না, একমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্সই কিন্তু চলাচল করতে পারছে।
হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কয়েকটি সংস্থা কিন্তু এখানে নিরাপত্তার সাথে কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আল্লামা শফির এবং এই হেফাজতুল ইসলামের হাজার হাজার কর্মী এবং তারা হাজার হাজার ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের আমিরের এবং তাদের শিক্ষকের এই ইন্তেকালের খবর পেয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা মানে এখনও কখন জানাজা হবে আল্লামা শফির এবং কোথায় দাফন করা হবে সেই খবরটি কিন্তু তারা এখনও পাননি, কারণ ভিতরে হেফাজত ইসলামের নেতারা এবং তার পরিবারের লোকজন এবং ওই মাদ্রাসার বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক যারা আছেন তারা একটি প্রতিনিধি দল ভিতরে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আল্লামা শফিকে কোথায় দাফন করা হবে এবং কিভাবে এখান থেকে নেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে আল্লামা শফির মরদেহটি যেই পরিবহনে বহন করা হবে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটিও কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং কিছুক্ষণ আগে আমাদেরকে একটি খবর দেওয়া হয়েছে যে আল্লামা শফির যে ছেলে তিনি আমাদের গণমাধ্যমে কথা বলবেন, টোটাল বিষয়টি জানাবেন। তবে আমরা যতটা জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর অর্থাৎ 2টোর দিকে চট্টগ্রামের ওনার মাদ্রাসা প্রাঙ্গণের জানাজা হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন, কিন্তু কোথায় দাফন করা হবে, কখন এখান থেকে বের করা হবে সেই বিষয়টি এবং কয়টি জানাজা অনুষ্ঠিত হবে আল্লামা শফির এবং সেই বিষয়টি এখনও জানানো হয়নি। ভেতরে বৈঠক চলছে, বৈঠকের পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তো এই ছিল আমার কাছে আজগর আলী হাসপাতাল থেকে আল্লামা শফির মৃত্যুর সবশেষ খবর। দর্শক, এখন চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। ধন্যবাদ আবির। দর্শক, রাজধানীর একটি হাসপাতালে সন্ধ্যায় আল্লামা শফি ইন্তেকাল করেছেন, সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবির। পেঁয়াজের দাম কমেছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও আদতে এখনও কমেনি পেঁয়াজের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি সেই 100 টাকা দরেই। বাজারে চলছে মনিটরিংয়ের কার্যক্রম, কিন্তু তবুও কাটছে না পেঁয়াজ নিয়ে অস্থিতিশীলতা। বিস্তারিত ড্যানিত রঙের রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি দোকান চলছিল জমজমাট বেচাকেনা, কিন্তু হঠাৎই অফ হয়ে গেল দোকানের লাইট, আর দোকান গুটিয়ে উধাও ব্যবসায়ীরাও। কিন্তু কেন? জানা গেল বাজার মনিটরিং সেল হাজির হয়েছে, তাই বিক্রি বন্ধ করে সটকে পড়েছেন সবাই। পেঁয়াজ নিতে আসছি আমি খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি দোকানদাররা সব ভেঙে গেছে। পরে দেখলাম যে ম্যাজিস্ট্রেট ঢুকছে, সে কারণে সব ভেঙে গেল। কর্তৃপক্ষ জানিয়েছে পেঁয়াজ নিয়ে কেউ যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, তাই মনিটরিং করা হচ্ছে। দেশে যথেষ্ট মজুদ রয়েছে পেঁয়াজের, রয়েছে শিগগিরই দাম কমার আভাসও। আজকেও কিন্তু গতকালকে থেকে আমরা গতকালকে যেটা দেখছি তার থেকে মানে পেঁয়াজ ভেদে, অর্থাৎ পেঁয়াজের তো বিভিন্ন রকম আছে, এই ভালো পেঁয়াজ, তারপর দেশি পেঁয়াজ, বিভিন্ন পেঁয়াজ ভেদে 5 থেকে 10 টাকা করে কিন্তু আজকেও অনেক কমে যাচ্ছে। এবং আমরা আশা করছি দেশে যেহেতু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ চেনটা আপনার কাজ করছে এবং সরকার কাজ করছে, যার কারণে অতি দ্রুত এটা নিম্নগামী হয়ে যাবে। তবে ব্যবসায়ীরা জানান ভিন্ন ভিন্ন বক্তব্য। 2 দিন আগে পেঁয়াজগুলো সব লয়ে গেছে, যার যেমন 1 মাসের 2 মাসের বাজার করে গেছে। আর এখন যে মানে বাজার একবারে ঠান্ডা, মানে দাম বাড়তেছে না কমতেছে না, একই রকম বাজার। আমরা 5 কেজি পেঁয়াজ দিলাম আপনার টাকা দিয়ে গেলেন গা, কোনো রসিদ প্রয়োজন মনে করেন না, আপনার দরকার না। 5 কেজি পেঁয়াজ এত দাম দিয়ে দিলাম। কেউ যদি চায়, কেউ চাই দিব। পর্যাপ্ত পেঁয়াজ নাই, পর্যাপ্ত পিস কনে আছে। এদিকে স্থিতিশীল রয়েছে কাঁচা বাজার, সব ধরনের শাকসবজি বিক্রি হচ্ছে আগের দামেই। কচুলতি কিনছি, তারপর আপনার মিষ্টি কুমড়া কিনছি, বেগুন কিনছি, সেমই দাম। মানে কাঁকরোল লাগে আপনার 60 টাকা, ঢেঁড়স 50 টাকা 60 টাকা, পটলও 50-60 টাকা। আর আগের সপ্তাহ থেকে মনে করেন যে সীমিত বাড়তি আর কি, সীমিত। এছাড়া চালের বাজার রয়েছে আগের মতোই বাড়তি। কিছুটা কমেছে মাছের বাজার, আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তারা বলছেন দাম দ্বিগুণ হওয়ায় পেঁয়াজ কেনাই এখন কঠিন হয়ে পড়েছে। দ্রুতই দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল আল মামুন ও সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। ভারতীয় পেঁয়াজ বন্ধ থাকায় রাতারাতি অস্থিতিশীল হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার, আর এই সুযোগে দ্বিগুণ দাম হাঁকিয়ে ফায়দা লুটছে অসাধু চক্র।
এ অবস্থায় শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জের ভোক্তারা বলছেন সাধ্যের বাইরে চলে গেছে পেঁয়াজের দাম। ইন্ডিয়ান পেঁয়াজের উপর ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশি পেঁয়াজের দাম কমবে, এখন এটা সাধ্যের বাইরে আর কি। দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে এসেছে বলে দাবি এখানকার পাইকারি বিক্রেতাদের। বন্ধ করা দিব দেখে দেশি পেঁয়াজের উপর চাপ পড়ছে, এলে এটার দামটা বাড়লো। আমাদের 3200 টাকা পেঁয়াজ পড়তেছে 80 টাকা, আর 4 টাকা খরচ 84 টাকা, আমরা 85 টাকা বিক্রি করতেছি। আগে আমরা মাল বেচছি আপনার 70 বস্তা, 80 বস্তা, 90 বস্তা, এখন প্রতিদিন 5 বস্তা মাল বেচতে না দাম বাড়াতে। আর পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কিংবা তৎপরতা নেই বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে হঠাৎ করেই দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার খেটে খাওয়া আর মধ্যবিত্তের মানুষ। তারা বলছেন দাম এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পেঁয়াজ কেনাই দুঃসাধ্য হয়ে পড়বে। পেঁয়াজের যা দাম কিনবো কিভাবে, আমরা নিম্ন শ্রেণীর মানুষ। এখন কেজি প্রতি বেড়ে গেছে প্রায় 35 থেকে 40 টাকা। ইন্ডিয়ানটা ভালোটা 70 টাকা বিক্রি হচ্ছে, দেশিটা 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি দাম বেশি, তাই বিক্রিও বেশি দামেই, দাবি খুচরা বিক্রেতাদের। পেঁয়াজ বিক্রি করছি আমরা 52 টাকা কিনা, আমরা বিক্রি করতেছি 60 টাকা। 55-56 টাকা কিনছি, 60 টাকা বিক্রি করছে। 65 টাকা কিনা আসলে আমরা বিক্রি করব কত? খরিদ্দার এসে প্রশ্ন করে যে 30, 35, 40 টাকার পেঁয়াজ কেন 70 টাকা? আর দাম বৃদ্ধিকারী অসাধু চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। এ ব্যাপারে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টায় লিপ্ত হয় যে এই পেঁয়াজকে কিছু 1-2 দিন গোদামজাত করে রেখে দাম বৃদ্ধির, তাহলে তাকেও কিন্তু মূল্য দিতে হবে কড়াভাবে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে পেঁয়াজের বাজার দর স্থিতিশীল রাখতে মনিটরিং সেল গঠন করবে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে এই টিম গঠন করার কথা জানান সমিতির সভাপতি তৌফিক এহসান। কারণ বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা এবং আমদানিকারকদের সাথে এক বিষয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। এ সময় পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানান তারা। যারা বিক্রি করে তারা যখন দেখলো যে কিনার যারা ক্রেতা তারা শুধু হুমড়ি খেয়ে পড়তেছে এবং যত দাম চায় তত দিয়ে নিতেছে, যার কারণে এই আকস্মিক এই মূল্য বৃদ্ধিটা ঘটছে। ঢাকা সহ সারা দেশে মনিটরিং সেল গঠন করে আমরা এই দায়িত্ব অর্পণ করব এবং আমরা আশা রাখি এই দায়িত্ব অর্পণের সাথে সাথে কিংবা তার আগেই বাজার স্থিতিশীল হবে এবং আমদানি যেগুলো হচ্ছে এবং বন্দরে যারা যে সমস্ত পেঁয়াজ এসে পৌঁছে গেছে এগুলি ঢাকামুখী এসে পৌঁছলেই আমার এই আর্টিফিশিয়াল যে ক্রাইসিস হয়েছে এটা আর থাকবে না। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃত্যু হয়েছে 4881 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1541 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,45,805 জনে। বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,923 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,52,335 জন। দেশের অধিকাংশ রুটে স্বাভাবিক হয়েছে রেল চলাচল, তবে রেল যাত্রীদের মধ্যে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। রেলে যাতায়াত করা যাত্রীরা অনেকেই পরছেন না মাস্ক, ব্যবহার করছেন না স্টেশনে রাখা করোনা থেকে রক্ষা পাওয়ার সুরক্ষা সামগ্রী। আর সামাজিক দূরত্ব মানার কোনো ছাপ নেই কমলাপুর রেল স্টেশনে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। দেশের অন্যতম বৃহৎ স্টেশন রাজধানীর কমলাপুর রেল স্টেশন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দীর্ঘদিন রেল চলাচল বন্ধ থাকলেও এখন দেশের অধিকাংশ রুটে অনেকটাই স্বাভাবিক রেল চলাচল। যাত্রীরাও নির্বিঘ্নে আসা যাওয়া করছেন, নেই তেমন কোনো অভিযোগ। তবে যাত্রীদের মধ্যে নেই স্বাস্থ্যবিধির বালাই। যাচ্ছেন কিংবা আসছেন অনেকেই পরছেন না মাস্ক। কেন মাস্ক পরছেন না এমন প্রশ্নের সদুত্তরও দিতে পারছেন না তারা। আপনার মাস্ক নাই আছে ব্যাগে মনে আসলো না, দুইজনে একজনের মাস্ক নাই, নিজেদের নিরাপত্তার জন্য পান খাইছি যে মাত্র করছে না।
মাস্কের কথা বললেই তাদের হাত চলে যায় পকেট কিংবা ব্যাগের ভেতর। আপনার একটু নিরাপত্তার জন্য মাস্ক পরা উচিত। মাস্ক আছে আমার লগে, একটু সমস্যা লাগে পড়তেছে মাস্ক আমার হাতে। আচ্ছা, হ্যাঁ মাস্ক আছে, এইমাত্র করলাম, খাওয়া দাওয়া করলাম। কি মাস্কটা পরা উচিত? জি, মাস্ক পরা উচিত, কিন্তু যে একটু খাইলাম আর কি। আপনারটা কোথায় আছে? আপনাদের একজনের মাস্ক নাই, সবার জন্য মাস্ক। মাস্ক তো আছে ব্যাগের ভিতরে। আপনার মাস্ক কোথায়? ব্যাগে। সবার ব্যাগের ভিতরে মাস্ক। স্টেশনের সুরক্ষা সামগ্রী থাকলেও তা ব্যবহার করছেন না কেউই। স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ জানতে গেলে কক্ষ বন্ধ পাওয়া যায় স্টেশন মাস্টার এবং ম্যানেজারের। সাইদুর রহমান, আবির, মাই টিভি, ঢাকা। এবারে সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। অসুস্থ রোগীর সুস্থ হবার যুদ্ধে ওষুধের পাশাপাশি প্রয়োজন সেবা। রোগ যত কঠিন হোক না কেন হাসি মুখে রোগীকে সেবা দিয়ে যান সেবিকারা, অর্থাৎ নার্সরা। প্রয়োজনের তুলনায় কম নিয়োগ থাকায় দেশের সব হাসপাতালেই টানা কাজ করছেন সেবিকা যোদ্ধারা। তবে দীর্ঘদিনেও পদবি সহ নানা জটিলতা থেকে যাওয়ায় আক্ষেপ রয়েছে অনেকেরই। মাহবুব সৈকতের রিপোর্ট। সেবার মহান ব্রত নিয়ে পেশায় আসেন নার্সরা। শিক্ষা জীবন থেকেই সুযোগ হয় রোগী সেবার, আর প্রাতিষ্ঠানিক সনদ অর্জন শেষে সম্পূর্ণরূপেই আত্মনিয়োগ করে নিজেদেরকে। শুরু হয় আত্মত্যাগের অধ্যায়। ছোটবেলা থেকে শুনে এসেছি এটা একটা মহৎ পেশা, যার কারণে আমি এই প্রফেশনে এসেছি। অসুস্থ মানুষকে কাছে থেকে সেবা করার একটা সুযোগ পাওয়া যায়, শুধুমাত্র যে চাকরির জন্য কিংবা জীবিকার জন্য যে এই পেশাতে আসা সেটা না। করোনা মহামারীর শুরু থেকেই কোনোভাবেই ঘরে থাকার সুযোগ ছিল না এই যোদ্ধাদেরও। তো শুরু থেকে নার্সদের যে পিপি এবং অন্যান্য যে সুরক্ষা সামগ্রীর যে সংকট ছিল, এ পর্যন্ত বাংলাদেশে 2280 জন নার্স ইনফেক্টেড হয়েছে এবং 12 জন নার্স করোনায় মৃত্যুবরণ করেছে। অধিকাংশের কাজেই খুশি রোগীরা। সেবা দিতেছে ভালো, সবাই ডেইলি 2-3 বার আইয়ে মোটামুট আসে, ডাক দিলে গিয়া যদি সমস্যা হয়। যদিও কোনো সেবক সেবিকার কাছ থেকে যথাযথ আচরণ না পাওয়ারও রয়েছে অভিযোগ। সরকারি হাসপাতালগুলোতে এক্ষেত্রে অভিযোগ একটু বেশি। সবাই তো সমান না, কেউ একটু ভালো হয়, কেউ একটু খারাপ হয়। চিকিৎসা করে আসছি, অন্তর্নয়ন আসছি। তবে এজন্য লোকবলের সংকটকেই দায়ী করেন সংশ্লিষ্ট পেশাজীবীরা। একজন নার্সের ক্যাপাসিটি থাকে হয়তো বা 10 জন পেশেন্ট, সেখানে 20 জন, সেখানে 30 জনকে দিয়ে সেটা করাইতে পারে, কিন্তু 100 জনকে দিতে পারে না। এই জন্য লোকাল এলাকায় মনে করেন এটা একটু বেশি হয়। কাজ করতে করতে হঠাৎ করে হয়তো কেউ মিসবিহেভ করে ফেলে এবং সেটাই সবাই ধরে রাখে, কিন্তু ভালো কাজটা কিন্তু কেউ নজরে রাখে না। প্রয়োজনের তুলনায় কম নিয়োগ থাকায় বর্তমান পরিস্থিতিতেও টানা কাজ করছেন এই ফ্রন্ট লাইনার্সরা। 12 ঘন্টা টানা ডিউটি করে যাচ্ছি। আমরা ঈদেতে ছুটি পাইনি, ছুটি ক্যান্সেল করা হয়েছে, তারপরে আমরা এখানে কাজ করে গেছি। জন্মদিন কিংবা ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে সবসময় ছুটিটা আমাদের হয় না। যদিও নিজেদের পদবি সহ অন্য দাবিগুলো দীর্ঘদিনে পূরণ না হওয়ায় রয়েছে আক্ষেপ। এই সরকারে হয়তো আমাদের সেকেন্ড ক্লাসটা দিয়েছে, এখন আমরা যে পরিশ্রম করি, যে ত্যাগ শুনলেনি, তো সেক্ষেত্রে আমাদের এখন একটাই ফার্স্ট ক্লাসটা দিলে আমরা অনেকটা স্যাটিসফাই হব। পদোন্নতি বা সরাসরি নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র নার্সিংয়ে শুধুমাত্র আপনার নিজ বেতনে এবং চলতি দায়িত্বে ওইটা দেওয়া হয়। এই জন্য নার্সিং শিক্ষার মানটা কিন্তু এখন পর্যন্ত উন্নতি হয়নি। সেবাই পরম ধর্ম, এই প্রত্যয়কে বুকে ধারণ করে যেসব পেশার মানুষ সারাটা জীবন সাধারণ মানুষের পাশে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই নার্সরাও। একজন অসুস্থ রোগী যখন দিশেহারা হয়ে সুস্থতার আশায় ভর্তি হন হাসপাতালে, তখন চিকিৎসক কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে অব্যাহতভাবে সেই রোগীটির পাশে থাকেন নার্সরাও। তাদের প্রতি রোগীদের প্রত্যাশাটাও তাই একটু বেশি। কিন্তু সারা জীবন মানুষের এই সেবা করে যান তারা, তাদের সব চাওয়া কতটুকু পূরণ হচ্ছে? তাই সচেতন মানুষের দাবি হচ্ছে এই সেবাদাতাদের সকল চাওয়া এবং দাবি হোক পূরণ। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত।
নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপনিও জানাতে পারেন আমাদেরকে। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদ অভিযানে ব্যাপক সাড়া মিলছে ব্যবসায়ীদের কাছ থেকে। বিজ্ঞাপনের কর এবং নতুন অনুমোদনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে বলে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিন বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযানে তুলে ফেলা হয় অনুমোদনহীন বিলবোর্ড। পর্যায়ক্রমে উত্তরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। অনেক 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 সাড়া পাচ্ছি এবং অনেকে পে অর্ডার দিচ্ছেন। তা আমার কথা হচ্ছিল যে এগুলো আপনারা যদি আগের থেকে দিন, আপনাদের কোন এলাকাতে ভাঙা পড়বেন। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে, যারা মিরপুরে থাকেন, যারা মোহাম্মদপুরে থাকেন, যারা উত্তরা থাকেন, যারা মগবাজারে থাকেন, যারা সিটি কর্পোরেশনের উত্তরের ভিতরে যারা থাকেন, আপনারা সবাই ট্যাক্স দিন, নাহলে কিন্তু আপনাদের সকল ধরনের বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি লাইট কিন্তু আমরা কিন্তু ভেঙে ফেলবো অথবা আইনানুগ ব্যবস্থা নেব। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব সেতুতে সন্ধ্যা হলেই তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। ল্যাম্প পোস্ট থাকলেও জ্বলে না বাতি, ফলে ঘটছে দুর্ঘটনা ও নানা ধরনের অপরাধ। বরিশালের কয়েকটি সেতু ঘুরে পারভেজ রাসেলের রিপোর্ট। নদীবেষ্টিত দক্ষিণাঞ্চল, তাই যোগাযোগ ব্যবস্থায় সরকারের দেয়া সেতুগুলো এক জেলার সাথে অপর জেলার করেছে মেলবন্ধন। অথচ নির্মাণের পরে কিছুদিনে সব সেতুতে বাতি জ্বললেও তদারকি না থাকায় সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় প্রতিটি সেতুতে। ঘটে দুর্ঘটনা ও অপরাধ। মানুষের চলাচলে বেশ একটা প্রবলেম তৈরি হয়। সন্ধ্যা হলে তো এখানে যেহেতু লাইট নাই, তাহলে তো আমাদের জন্য আসলে সেফ না। এখানে ইউনিভার্সিটি কলেজের মেয়েরা আসে বা ছেলেপেলেরা আসে, সবাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ দেখতে হয়। লাইটিংয়ের ব্যবস্থা নাই দীর্ঘদিন থেকে, এটা একটা আসলে সমস্যা। আলো না থাকায় অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়তে হয় পথচারীকে। নিরাপত্তাহীনতায় ভোগেন ঘুরতে আসা নারী পর্যটকরা। অনেক সময় দেখা গেছে যে এখানে ছিনতাই হয়, ইফটিসিং হয়, আরো অনেক নানা অপকর্ম হয়। আসলে এখানে প্রপার সিকিউরিটি দরকার, যেহেতু এখানে এতগুলা মেয়ে, এখানে একটা মেয়েদের হল, এখানে একটা ইউনিভার্সিটি। এখানে আলোকায়ন করা হোক, পর্যাপ্ত আলোর ব্যবস্থা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা উচিত যে তারা এদিকে একটু নজর দিলে সবার জন্য ভালো হয়। রাতের সেতু অন্ধকার থাকায় হতাশা প্রকাশ করেন বরিশালের সচেতন মহল। কাছাকাছি যে একটা বড় সমুদ্র বন্দর আছে, যে পায়রা বন্দর এবং কুয়াকাটা, সেখানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসে। সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে এবং ওইখানে রাত্রিকালীন সময়ে যেন আলোক সজ্জার দেওয়ার ব্যবস্থা করে। যেখানে আলো থাকে সেখানে অপরাধ কম হয়, তাই সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএমপি কমিশনার। অন্ধকারকে আমরা দূরীভূত করতে পারলে কিন্তু রাতের বেলায় মানুষের যানমালের নিরাপত্তা কিন্তু অনেক বৃদ্ধি করা সম্ভব। সেই ক্ষেত্রে ব্রিজগুলোতেও আমি মনে করি যে এখানে যথাযথভাবে আলোকিত থাকা উচিত। ল্যাম্পপোস্টগুলোতে রাতের বেলায় বাতিগুলো জ্বলা উচিত, যাতে করে যানবাহন এবং পদচারী তাদের যেমন সুবিধা হবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী। এসব সেতুতে আলো জ্বললে বন্ধ হবে অপরাধ, ঘটবে না দুর্ঘটনা, আর রক্ষা পাবে সরকারের সৌন্দর্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটা প্রত্যাশা এই অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাগুরা যশোর মহাসড়কের মঘিরডাল এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 18 বাস যাত্রী। দুপুর 1:30টার দিকে দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা 250 শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বরিশাল থেকে একটি বাস যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে যশোর ও মাগুরার দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। মৌলভীবাজারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে শব্দকর সম্প্রদায়ের 20,000 মানুষ। মুজিব বর্ষে দারিদ্র্য বিমোচনে সরকারি নির্দেশনা থাকলেও নেই তাদের জন্য কোনো উদ্যোগ। জেলা প্রশাসন জানান, এই জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট প্রজেক্ট না থাকলেও তাদের দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। প্রতিনিধি সঞ্জয় কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা।
দেশকে দারিদ্র্যমুক্ত করতে সরকার যখন নিয়েছেন নানামুখী পদক্ষেপ, তখনও দরিদ্র সীমার নিচে রয়ে গেছেন মৌলভীবাজারের প্রাচীনকাল থেকে বসবাস করে আসা শব্দকর সম্প্রদায়ের মানুষ। এদের শতকরা ৮০% ভূমিহীন। ক্ষেত মজুর, রিকশা শ্রমিক, গৃহকর্মী ও ভিক্ষাবৃত্তি তাদের পেশা। ধর্মীয় ও সামাজিক আর্থিক বৈষম্যের শিকার এই জনগোষ্ঠী। বেটা বাড়ি নাই, বইনার বাড়ি থাকি, ভিক্ষা বাড়ি চলে কোনো রকম। আমরা শব্দ সমাজের মানুষ, আমরা সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার। 2টা ছেলে মেয়ে আছে, তারা পড়ালেখার খরচই জোগাড় করতে পারি না। বড় কষ্ট হয়ে সংসার চলে, নাই বলতে কিচ্ছুই নাই, খাইতেও পারে না। দরিদ্র সীমার নিচে বসবাস করা এই জনগোষ্ঠী সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকার তাদেরকে বিশেষ শ্রেণীর আওতাভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করলে এই জনগোষ্ঠীর উন্নয়ন হতে পারে বলে মনে করেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ। আদিবাসী জনগোষ্ঠীর মতো, ক্ষুদ্র জনগোষ্ঠীর মতো বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের এগিয়ে এলে এই জনগোষ্ঠীর উন্নয়ন বা পরিবর্তনে অগ্রগতি সাধিত হতে পারে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে জানান, শব্দকর সম্প্রদায়ের অসহায় এই মানুষদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রজেক্ট না থাকলেও যে সকল প্রজেক্ট আছে তা দিয়ে তাদের দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে জেলা প্রশাসন। আমাদের যে ধরনের প্রজেক্টগুলো আছে বা গৃহহীন যে পদক্ষেপগুলো আছে, আমরা চেষ্টা করব তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে একভাবে তো এভাবে বলা যাবে না, কারণ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, প্রায় 20,000-এর মতো সারা মৌলভীবাজার জুড়ে এই শব্দকর সম্প্রদায় আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাদের জন্য কেউ যেন গৃহহীন না থাকে এবং তারা যেন আমাদের লাইমলাইটে চলে আসে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। শিউলি রোজা, মাই টিভি। গত 3 দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি। বন্যার পানি ঢুকে পড়েছে ধরলার তীরবর্তী এলাকার ঘরবাড়িতে। নিমজ্জিত হয়ে পড়েছে 2100 হেক্টর জমির আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। অন্যদিকে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এবার আমাদের কৃষি। বন্যার জলাবদ্ধতায় মৌসুমি ফসল নষ্ট হওয়ায় বিপাকে গাজীপুরের কৃষকরা। গত 3 মাসের যত ফসল ফলিয়েছেন তাতে লাভ তো দূরের কথা, উল্টো করতে হচ্ছে লোকসানের হিসেব। এই বিষয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে স্থানীয় কৃষি বিভাগ বলছেন। প্রতিনিধি মাহবুব আলম প্রতিবেদন জানাচ্ছেন মোবালিক করিম। গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার মোহনা পিরুজালি গ্রাম, এর পাশে রয়েছে ভেরামতলী ও রামচন্দ্রপুর গ্রাম। এসব জায়গায় কৃষকরা ঋণ নিয়ে এবার মৌসুমি ফসল আবাদ করলেও ভারী বর্ষণ আর বন্যার পানিতে নষ্ট হয়েছে সব ফসল। দুইবার ক্ষেত লাগাইছি, আবার দ্বিতীয়বারও এই ক্ষেত লাগাইছি। এমন বন্যায় বৃষ্টির পানি এই ক্ষেত সম্পূর্ণ ক্ষেত দেন দইলা মুসির একটি লেগে গেছে। এখন আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। নের গাছ করছাল, তারপর এই বাঙ্গি গাছ, ভেন্ডি ক্ষেত, অনেক জিনিসের ফসলের দিয়ে করছাল। ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। বন্যার পানি ডুবাই ফেলাইছে, তো ফেলানোর পরে আবারও পানি নেমে যাওয়ার পরে আবারও লাগাইলাম ক্ষেত, লাগানোর পরে আবারও পানি উঠতেছে, তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কাঁচা তরু তরকারি বুনা খাই হেগিনাই ডুবে গেছে গা, রাস্তাও ডুবে গেছে গা, মানুষ চালা দিয়ে যায় আহে। যেটুকু ফসল পাওয়া গেছে তারও দাম অনেকই কম। বৃষ্টিপাতের কারণে 450 গাছ মারা গেছে। এখানে আমার খরচ গেছিল আপনার 3.5 লক্ষ টাকার মতো। 3 লক্ষ টাকা আমি দন্দুলার চিচিঙ্গার মধ্যে আমি শুরু করছিলাম। আমি 2,30,000 টাকা পাইছি, 70,000 টাকা আমার নাজায় আছে। এই জমিন একবার লাগাইলে আমাদের গড় ধান আনতে পারি। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমরা ক্ষুদ্র কৃষক যারা আছি আঙ্গরে যেন কিছু সাহায্য তহবিল দিয়া যেন আঙ্গরে একটু ইয়া করে। স্থানীয় কৃষকদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষকের কাছে আছি, কৃষকের পাশে আছি। যখন যে ধরনের কৃষকের সহযোগিতা প্রয়োজন আমরা কৃষকের সাথে কথা বলছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে এই বন্যাজনিত কারণে কৃষক যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা কাটিয়ে উঠতে পারে।
এমন সংকটময় অবস্থায় সরকার কৃষকদের পাশে থেকে প্রণোদনা বা সহজ শর্তে ঋণ দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করবে এমনটাই আশাবাদ ক্ষতিগ্রস্ত কৃষকদের। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এরই সঙ্গে শেষ করছি সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা দরে, ভোগান্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 24 ঘন্টা দেশে করোনায় আরো 22 জনের মৃত্যু, রেল যাত্রীদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব সেতুতে ল্যাম্পপোস্ট থাকলেও জ্বলে না বাতি, ঘটছে দুর্ঘটনা সহ নানা ধরনের অপরাধ। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদ আলী এবং আমি হাসান তানভীর। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।